যখন বন্দুক দেখাইছে বাধ্যগত ওই আমরা রেস্ট দিতে বাধ্য হয়েছি। একসময় ছিলেন দুর্ধর্ষ জয়নাল হাজারীর ক্যাডার, সেখান থেকে হয়ে ওঠেন ফেনীর অধিপতি। প্রায় 0 থেকে 1000 কোটি টাকার মালিক বলে যান আওয়ামী লীগের এমপি নিজামুদ্দিন হাজারী। পতিত সরকারে প্রায় 15.5 বছর শাসন করেছেন গোটা জেলা, প্রভাব ছিল পাশের জেলা নোয়াখালী এবং কুমিল্লাতেও। বালুমহাল থেকে সীমান্তের অবৈধ কারবার কি ছিল না নিজাম হাজারীর কবজায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। নিজামুদ্দিন হাজারী 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগ দেন ফেনীর তৎকালীন গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর দলে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন জয়নাল হাজারীর গুরুত্বপূর্ণ ক্যাডার। জয়নাল হাজারীর ক্যাডার নিজাম হাজারী 2011 সালে হন ফেনী পৌরসভার মেয়র। পরের বছরই হয়ে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর ঘটে নাটকীয় উত্থান, যেন উড়ে এসে জুড়ে বসে হয়ে যান ফেনীর একক নিয়ন্ত্রণকর্তা। দশম থেকে দ্বাদশ 3টি জাতীয় নির্বাচনে হয়েছেন ফেনী 2 আসনের সংসদ সদস্য। ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গোটা জেলায় ছিল তার একক আধিপত্য। অনুগত ক্যাডারদের বানিয়েছেন জনপ্রতিনিধি। কি নেই নিজাম হাজারীর নিয়ন্ত্রণে? অবৈধ বালুমহাল, দরপত্র বাণিজ্য, পরিবহন ও চাঁদাবাজি সহ ফেনী চলত তার আঙুলের ইশারায়। আর্ট ফাউন্ডেশনে 3 কোটি টাকার কোনো হদিস নাই, ডায়াবেটিসে 5 কোটি টাকার কোনো হদিস নাই, বিশেষ করে ক্রীড়া সংস্থার গল্লই এখানে 3 কোটি টাকার কোনো হদিস নাই। এমন কোনো খাত নাই ফেনীতে সে দুর্নীতি করে নাই বা চাঁদাবাজি করে নাই। শহরের মাস্টারপাড়ার এই বাড়িতে থেকেই 13 বছর ফেনী শাসন করেছেন নিজাম হাজারী। 5ই অগস্ট সরকার পতনের দিনও ছিলেন এখানেই। প্রাচীর ঘেরা জৌলুসপূর্ণ এই বাগান বাড়ির মালিক নিজাম হাজারী। 5 একর জমিতে হেলিপ্যাড, টেনিস কোর্ট, থিয়েটার সহ বাদশাহী জীবনের সব আয়োজন। অভিযোগ আছে এই জমি অনেকটা জোর করেই দখলে নেন নিজাম হাজারী। 112 ডিভিশন সম্পত্তি নিয়ে গেছে নিজাম হাজারী। আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিব এই ধরনের হুমকি দিছে। 3 জায়গা আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে আছে। এছাড়া শ্মশান দখল করে 1.25 একর জমিতে নির্মাণ করেছেন গরুর খামার। একই এলাকায় নিজাম হাজারীর রয়েছে 4টি 7তলা ভবন এবং 1তলা বিশিষ্ট 10টি কলোনি। মসজিদ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নামে সদর উপজেলার বালিগাঁওয়ে নিজাম হাজারী দখল করেন একরের পর একর জমি। স্বজনদের নামে করেছেন এসব প্রতিষ্ঠান। ফসলি জমি, বসতবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। ধানের জমির ভিতরে মাটি ফেলাই দিচ্ছে রাত্রে 12টার দিকে। আমি ভয়ে অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। মাটি ফেলাই দি কইছে টাকা যদি নেন জায়গা তাইতেন হাতেন 162 ডিসিএম পুরোটা নিয়ে গেছে। সেচ্ছে আমরা কাউকে দিই নাই সম্পদটা। যখন বন্দুক দেখাইছে বাধ্যগত ওই আমরা রেস্ট দিতে বাধ্য হয়েছি। শুধু ফেনী নয়, রাজধানীতে রয়েছে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। স্ত্রী ও নিজের নামে রয়েছে 2টি লাইটার জাহাজ। এছাড়া স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে আছে রিক্রুটিং এজেন্সি। দুদকের তথ্য অনুযায়ী মালয়েশিয়া শ্রমবাজার কেন্দ্রিক চক্রের অন্যতম হোতা নিজাম হাজারী। এছাড়া মালয়েশিয়া, কানাডা, লন্ডন ও দুবাইয়ে রয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজাম হাজারীর সম্পদ বৃদ্ধির হার আঁতকে ওঠার মতো। 2014 সালের হলফনামায় 3,54 লাখ টাকার অস্থাবর সম্পদ ও 1.80 একর জমির তথ্য দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে 82টি ব্যাংক হিসাবে 548 কোটি টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধান সংশ্লিষ্টরা মনে করেন বাস্তবে নিজাম হাজারীর সম্পদের পরিমাণ 1000 কোটি টাকার বেশি। ফেনীতে গত 10 বছরে ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় 60,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে সকল প্রতিষ্ঠানে। প্রায় 12,000 কোটি টাকা কমিশন নিজাম হাজারীর মাধ্যমে তারা লোপাট করেছে। এই অবৈধ অর্থ উপার্জনের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 5ই অগস্ট সরকার পতনের পর নিজাম হাজারীর বাড়িতে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে তার আগেই পালিয়ে যান তিনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে ফেনী থেকে অনলাইনে সরাসরি যুক্ত আছেন দৈনিক ফেনী সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক সুজনের ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শাহাদাত, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি জানেন দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন নিজামুদ্দিন হাজারী, যার মধ্যে অন্যতম ছিল ভূমি দখল। দেশ ছাড়ার পর তার কয়েকশো কোটি টাকার বাগান বাড়ি পড়ে আছে, জমি পড়ে আছে। এসব দখলকৃত জমির এখন কি হবে এবং এগুলো পুনরুদ্ধার সম্ভব কিনা? যদি পুনরুদ্ধার সম্ভব হয় তাহলে এগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে? ধন্যবাদ ডিবিসির দর্শকদের। আসলে এখানে তো শত শত কোটি টাকার সম্পদ এখন যেভাবে পড়ে আছে, যে জনরোষে তার যে স্নিগ্ধা মহল বিশেষ করে এটা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে তুলে দেওয়া হয়েছে। এখন সেখানে কেউ নেই, তার অবস্থা মানে বাড়িটা আমরা ইতিমধ্যে জেনেছি যে সেখানে একজন নিরাপত্তা রক্ষী বাড়িটা দেখাশোনা করছেন। তবে আমরা মনে করছি যে এখানে যে জমিগুলো তার পৈতৃক সামান্য জমি ছাড়া বাদ বাকি যেগুলো অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে বা অন্যদের থেকে জবরদখল করে নেওয়া হয়েছে, এগুলো যে ব্যক্তি মালিকানাধীন যাদের জায়গা, তাদেরকে তো অবশ্যই তাদেরকে এই জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। আর তার যে অবৈধ যে সকল সম্পদ রয়েছে এগুলো আমরা মনে করি যে রাষ্ট্র বাজেয়াপ্ত করে সেখানে এটা রাষ্ট্রীয় কাজে এটা ব্যবহার করা যায়। সেটা আমাদের এখানকার জেলা শহরের সেখানে একটা পার্ক করা যেতে পারে, সেখানে কোনো ধরনের অন্য যে কোনো সরকারি স্থাপনা সেখানে করা যেতে পারে, যেটা হচ্ছে জনকল্যাণে ব্যবহার করার জন্য এই ধরনের কোনো উদ্যোগ সরকার নিতে পারে বলে আমরা মনে করি। এর পাশাপাশি যেটা হচ্ছে যে বালিগাঁওতে যে তার আরেকটা যে সাম্রাজ্য, সেখানে যে স্কুল কলেজ বা মসজিদ করার নামে সেখানে যে শত শত একর জায়গা ইতিমধ্যে দখল করে নিয়েছে, সেটার ব্যাপারেও আমরা একই রকম মনে করব যে যেটা যেহেতু এবং রাষ্ট্রীয় টাকা ব্যয় করেই সেটা মূলত সেখানে গড়ে তোলা হচ্ছে, যে তার পরিবারের নামে, তার স্ত্রীর নামে সেখানে মসজিদ করা হচ্ছে, তার মা বাবার নামে সেখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট সেখানে করা হচ্ছে। আমরা মনে করছি যে এই যে টাকাগুলো সেখানকার সম্পূর্ণ টাকাটা হচ্ছে জেলা পরিষদের, যে এই যে জেলা পরিষদের টাকায় গড়ে তোলা যে প্রতিষ্ঠান, এটা অবশ্যই সরকারি সম্পদ হিসাবে এটা জনকল্যাণে এটা ব্যবহার করা উচিত। এখানে আর তাদের নাম আর আমরা মনে করছি যে এখানে আর তাদের নামে এটা হতে পারে না। আচ্ছা, বলা হচ্ছে সরকার পতনের পর নিজাম হাজারী ভারত হয়ে দুবাই অবস্থান করছেন। এর সত্যতা কতটুকু আপনি আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন যে তাকে আইনের আওতায় আনতে কি কোনো ধরনের তৎপরতা আছে কিনা প্রশাসনের? আমরাও ইতিমধ্যে একইভাবে শুনেছি যে তিনি কেউ বলছেন ভারতে আছেন, কেউ বলছেন দুবাই অথবা নেপাল। অবশ্য আমরা বেশিরভাগ সূত্রে আমাদেরকে বলছে যে তিনি সপরিবারেই ভারতে অবস্থান করছেন, এবং ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি ভারতের কোনো একটি মার্কেটে তার স্ত্রী এবং সন্তান সহ তাকে দেখা গেছে। সেই হিসাবে অনেকে মনে করছেন যে তিনি ভারতে অবস্থান করতে পারেন। তবে আমাদের ফেনী থেকে যারা ইতিমধ্যে পালিয়ে গেছেন তাদের অধিকাংশই তারা ভারতে অবস্থান করছেন, এবং তার অনুসারীদের মধ্যে কয়েকজন দুবাইতে এবং অন্যান্য দেশেও ইতিমধ্যে কেউ কেউ পালিয়ে গেছেন বলে আমরা জেনেছি। আমরা মনে করছি যে ভারতে, তবে সেক্ষেত্রে সরকারের যে তৎপরতা, আমরা পুলিশের বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন যে তার অবস্থানটা নিশ্চিত হওয়ার জন্য। ইতিমধ্যে তার অনেক অনুসারী গ্রেপ্তার হয়েছেন, আইনের আওতায় এসেছেন। তবে এখানকার বিশেষ করে 4 আগস্টে যে গণহত্যা ফেনীর মহিপালে হয়েছে, সেখানে যে আমাদের 9 জন ছাত্র নির্মমভাবে ছাত্র জনতা খুন হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে, ওই ঘটনায় জড়িত এখনো আসলে যারা শীর্ষস্থানীয় ছিল তারা এখনো তেমন কেউ গ্রেপ্তার হননি। এবং সেখানে যে অস্ত্র ব্যবহার হয়েছে আমরা দেখেছি যে বৈধ এবং অবৈধ, অর্থাৎ বৈধ অস্ত্র বলতে নিজাম হাজারী অনুসারীদের অনেকের মধ্যেই বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, সেই সুবাদে তারা ওই সকল বৈধ অস্ত্রগুলো এই ধরনের বিভিন্ন আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে, তারা বেআইনি কাজে তারা ব্যবহার করেছেন। ওই দিনেও পুলিশ ইতিমধ্যে বা আইনশৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত হয়েছে যে এই দিনের ঘটনায়, যে মহিপালের গণহত্যার ঘটনায় সেখানে অনেক বৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। এখন আমাদের কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যে কারণে এখানকার ফেনীবাসীর সবার দাবি হচ্ছে, একদিকে গণহত্যায় যারা জড়িত ছিলেন, অতীত সময়ে যারা এখানকার দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত ছিলেন, যারা লুটপাটে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা, আর এবং যে এই যে অবৈধ অস্ত্র, এখানে যে অস্ত্র ভান্ডার, এই অস্ত্র ভান্ডার খুব দ্রুত
যাতে করে আইনশৃঙ্খলা বাহিনী এটা উদ্ধার করেন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।